Hello my dear SMFW aspirants, hope so all are good. So our today's another lesson যেখানে আমাদের 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি আমরা সম্পূর্ণ আলোচনা করে নেব এবং দেখে নেব। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এই জাতীয় SMFWর ইম্পর্টেন্ট সেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। আর টেলিগ্রামে আমাদের পোল ওরিয়েন্টেড ডেলি রুটিনে ক্লাস জয়েন করার জন্য জাস্ট টেলিগ্রামে গিয়ে তোমরা টাইপ করো অনলি হ্যাশট্যাগ BUBIO এবং তোমরা চ্যানেল পেয়ে যাবে, সেখান থেকে জুড়ে যেতে পারো। আইদার ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ট্যাপ করে তোমরা জুড়ে যেতে পারো। ডেলি রুটিনে পোল ওরিয়েন্টেড তোমরা MCQ প্র্যাকটিস সেশন সেখান থেকেও পেয়ে যাচ্ছ। আর যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা চটজলদি ফর্ম ফিল আপ সেরে ফেলো, কারণ খুব কাছেই তোমাদের এক্সাম ডেট এগিয়ে আসছে এবং এক্সাম ডেটের লাস্ট ডেট কত, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত এবং কত তারিখ এক্সাম হতে চলেছে তার যে সম্পূর্ণ ইনফরমেশন বুলেটিন সেটিও কিন্তু ডেসক্রিপশন বক্সে আপলোড করা রয়েছে। তো সেখান থেকে অবশ্যই কিন্তু ট্যাপ করে দেখে নিও টোটাল ইনফরমেশন বুলেটিন কী রয়েছে, কবে থেকে তোমরা সেই বিষয়গুলো সম্পর্কে পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবে, কবে থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করবে। অর্থাৎ প্রিপারেশন তো এখন থেকেই নিতে হবে, প্রিপারেশন নেওয়া শুরু করতে করতে তুমি ফর্ম ফিল আপ করো বা না করো, আগে থেকে কিন্তু তোমাকে প্রিপারেশন বজায় রাখতে হবে। এবং তাই চটজলদি লাস্ট ডেটের আগে, লাস্ট ডেটের জন্য ওয়েট করো না, চটজলদি ফর্মটা ফিল আপ করে নাও এবং সাথে সাথেই তোমরা প্রিপারেশনে বজায় রাখো। তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে এক্সামে 23/7, তার ইনফরমেশন বুলেটিন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সম্পূর্ণটা একবার যদি না দেখে থাকো চেক করে নিও। ওকে, তো দেখে নাও টপ 20 কোয়েশ্চেন সেট রয়েছে। আবারও একবার জানাই, এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্ক ট্যাপ করে নিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো, আইদার ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে জয়েন করতে পারো। ভেরিফাইড তোমরা গ্রুপ পেয়ে যাবে, চ্যানেল পেয়ে যাবে টেলিগ্রামে, এইভাবে পাবে তোমরা, এরকম ভিউজে পাবে। ঠিক আছে, তো চটজলদি জয়েন করে নিও, যেখানে সম্পূর্ণ SMFW ওরিয়েন্টেড মিক্স প্র্যাকটিস সেট রয়েছে। তাই কথা না বাড়িয়ে চলো প্রশ্নে এগিয়ে যাই। কোরকোদ্গম কিসে দেখতে পাবো? কোরকোদ্গম দেখতে পাবো সাইকনে, হাইড্রায়, ফ্যাসিওলা আর ওবেলিয়া। দেখো, কোরকোদ্গমের একটা আলাদা টার্মিনোলজি আছে যেটা তোমাকে মনে রাখতে হবে, সেটাকে বলা হয় বাডিং। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কী দ্বারা তৈরি করবে? বার্ড বা কোরকের মাধ্যমে জনন সম্পন্ন করবে। ওকে, বার্ড বা কোরকের মাধ্যমে জনন কিন্তু সম্পন্ন করবে। সেটা কোন ক্ষেত্রে দেখা যাবে? অবভিয়াসলি দেখা যাবে, রাইট অ্যান্সার হবে হাইড্রায় কিন্তু আমরা কোরকোদ্গম পদ্ধতি দেখতে পাবো। চলো দেখে নিই, হাইড্রা কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। তো হাইড্রার ডায়াগ্রাম যদি দেখো, হাইড্রা কিন্তু এরকমই কিছুটা দেখতে হয় এবং এক্ষেত্রে এই যে বার্ড, এই অংশটাকে আমরা বার্ড বলে থাকি। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলে থাকি বার্ড, হ্যাঁ, যেটা নতুনভাবে তৈরি হচ্ছে। এবং এইখানে তোমাকে মনে রাখতে হবে বার্ডের দেহে তৈরি হবে, সর্বদা মনে রাখবে বার্ডের দেহে তৈরি হবে বার্থ স্কার, যেটাকে জন্মক্ষত বলা হয়। আর হাইড্রার দেহে তৈরি হবে বার্ড স্কার, যেহেতু নতুন বার্ড তৈরি করছে তাই এর দেহে তৈরি হবে স্কার, অর্থাৎ ক্ষত। ক্লিয়ার? দেখো, তোমাকে বায়োলজি কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ তোমাদের সবথেকে বড় খবর হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না পরীক্ষায়, এটা একটি বড় কিন্তু এফোর্ট থাকছে। দ্বিতীয়ত কী থাকছে না, ধরো একই র্যাঙ্কে বা একই স্কোরে থাকলে যাদের বায়োলজি স্কোর বেশি থাকবে সেটা কিন্তু প্রেফারেন্সে আগে পাবে। এবং সেটা আমরা বলছি না, সম্পূর্ণ পর্ষদের SMFWর তরফ থেকে দেওয়া একদম বলতে পারো যে বোর্ড ওরিয়েন্টেড যে নোটিফিকেশন বা ইনফরমেশন বুলেটিন সেটা কিন্তু লেখা রয়েছে। তো সেখানে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যা লিঙ্ক দেওয়া রয়েছে ট্যাপ করে একবার চেক করে নিও এবং প্রিপারেশনে বজায় রাখো। দেখো, যারাই এই কয়েকটা দিনে ভালোভাবে প্রিপারেশন করবে তারাই কিন্তু নিজেকে সঠিক জায়গায় ভবিষ্যতে প্রতিষ্ঠিত করার একটা বড় সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছে। নিষেক ছাড়া ভ্রূণ উৎপাদনকে আমরা কি বলবো? অ্যাপোমিক্সিস, বহু ভ্রূণ বীজতা, পার্থেনোকার্পি আর পার্থেনোজেনেসিস। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা বলবো নিষেক ছাড়াই ভ্রূণ উৎপাদন কি হবে? রাইট অ্যান্সার। ভ্রূণ উৎপাদন যখনই সরাসরি ভ্রূণ উৎপাদন বলবে, রাইট অ্যান্সার কিন্তু হবে পার্থেনোজেনেসিস। কেন না, তার ইনার মিনিং বা গ্রিক ওয়ার্ডে মানেটা জানলেই তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কি বলতে চলেছে। পার্থেনস শব্দের অর্থ ভার্জিন অর্থাৎ কুমারী, জেনেসিস শব্দের অর্থ কিন্তু প্রোডাকশন বা প্রোডাক্ট, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে পার্থেনোজেনেসিস। বাকিগুলো কি ছিল একবার জেনে নাও। বাকিগুলোর মধ্যে পার্থেনোকার্পি, এখানে বীজহীন ফল উৎপাদন হয়।
নোট করে নিও যারা জানো না। বীজহীন ফল উৎপাদন হয় পার্থেনোকার্পিতে, যেমন কলা, টমেটো এই জাতীয় কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে। আর পার্থেনোজেনেসিস তো কি তৈরি হবে, পার্থেনোজেনেসিসকে আমরা অপুংজনী নামেও কিছু সময় ডাকতে পারি। তো পার্থেনোজেনেসিস কি থেকে আমরা উদাহরণ কি পাবো, সবথেকে বেটার হচ্ছে মৌমাছি, সবথেকে বেশিবার পরীক্ষায় এসে উদাহরণ সহকে মৌমাছি বা হানিবি মনে রাখতে পারো। বহু ভ্রূণ বীজতা, যার অপর নাম কিন্তু পলিএমব্রায়োনি, পলিএমব্রায়োনি, ঠিক আছে, মনে রাখতে হবে। কোথায় দেখতে পাই, সিট্রাস জাতীয় ফলে দেখতে পাই, অনেকগুলি বীজ থাকবে, সিট্রাস অর্থাৎ লেবু জাতীয় ফলে কিন্তু আমরা দেখতে পাবো। একদম ক্লিয়ার আছে, চলো এগিয়ে যাই। নেক্সট, কোনটি শুক্রাণুর পুষ্টির যোগান দেয়, কে শুক্রাণুকে পুষ্টি দেবে অর্থাৎ নিউট্রিশন দেবে কে, হুইচ সেল গেটস নিউট্রিশন ফর দ্য স্পার্ম প্রোডাকশন, either spermatogenesis procedure, Leydig cell, scrotum or Sertoli cell or epididymis. What's your right answer? So do fast. তো কী হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে সার্টলির কোষ কিন্তু পুষ্টি প্রদান করে। আমরা দেখেছি সার্টলির কোষের মধ্যে শুক্রাণুর মস্তকগুলি পতিত থাকে এবং সেখান থেকে পুষ্টিরস শোষণ করে সেগুলো পরিণত হয়, ঠিক আছে, পরিণত হয়, এটাকে আমরা বলবো সার্টলির সেল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলো দেখে নিই। সার্টলি সেল প্রোভাইড নিউট্রিশন ফর দ্য জার্ম সেলস মানে এখানে স্পার্মকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? তো নেক্সট দেখো, রজচক্রের প্রথম 3 থেকে 5 দিনে যে পর্যায়টি স্থায়ী হয় তা হলো ফলিকুলার ফেজ, ব্লিডিং ফেজ, ওভিউলেটারি ফেজ আর লিউটিয়াল ফেজ। আমরা জানি রজচক্রকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। সেই মেনস্ট্রুয়াল সাইকেলের দশা রয়েছে প্রধান 4টে। কতগুলি দশা রয়েছে? 4টে। এবং প্রতি 28 দিন অন্তর এই সাইক্লিক অর্ডার কিন্তু চলতে থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রজতচক্রে 3 থেকে 5 দিন স্থায়ী হয় কোনটি? বলো রাইট অ্যান্সার কী হবে? 3 থেকে 5 দিন স্থায়ী হয় কিন্তু অবভিয়াসলি ব্লিডিং ফেজ, যেখানে দ্য সাইকেল স্টার্ট দ্য মেনস্ট্রুয়াল ফেজ। এইটা মেনস্ট্রুয়াল ফেজ দিয়ে কিন্তু স্টার্ট হয় এবং মেনস্ট্রুয়াল ফ্লো অকার্স অ্যাট লাস্ট 3 থেকে 5 দিন কিন্তু চলতে থাকে, যেটাকে আমরা ব্লিডিং ফেজ বলি। এই ফেজে কী নির্গত হয়? ব্লাড, হ্যাঁ, একটা ওভা অ্যান্ড মিউকাস, এগুলো কিন্তু মিউকাস অ্যান্ড এন্ডোমেট্রিয়াম কী থাকে? এন্ডোমেট্রিয়াম, এগুলো কিন্তু একসাথে ব্লিডিং ফেজে থ্রু ভ্যাজাইনা সিক্রিয়েট হতে থাকে। নেক্সট, কোনটি অ্যামনিওসেন্টেসিস দ্বারা নির্ধারণ করা যায় না? নির্ধারণ করা যাবে না, এই জায়গায় কিন্তু খুব ভালোভাবে তোমাদের খেয়াল করতে হবে যখনই না কথা কিন্তু আছে, ঠিক আছে। তো দেখো আগামী দিনে আমরা অলরেডি আজকের ক্লাস সেট নম্বর 9-এ রয়েছি, ক্লাস নম্বর 9-এ রয়েছি। আগামী দিনে যদি তোমরা এই জাতীয় ক্লাস আরও বেশি পরিমাণে পেতে চাও তো অবশ্যই যারা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো লাইক এফবি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, অর ইনস্টা, অবশ্যই তোমাদের কিন্তু একবার ক্লাসগুলি শেয়ার করে দিতে হবে, মাস্ট বি শেয়ার। আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে এই জাতীয় আরও ক্লাস পাওয়ার জন্য। তোমরা যত বেশি সংখ্যক লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসবে, আমরা আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস কিন্তু আনতে পারবো, সেটা বায়োলজি রিলেটেড হোক। এবং তোমরা অনেকেই জানিয়েছিলে ফিজিক্স কেমিস্ট্রির একটা বলতে পারো ম্যারাথন সেশন, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেই নিয়ে আমরা করার চেষ্টা করব। তো সেই সম্পূর্ণ রেসপন্স তোমাদের তরফ থেকে থাকছে। তোমরা কি চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে না, জন্ডিস কিন্তু আমরা অ্যামনিওসেন্টেসিস দ্বারা চিহ্নিত করতে পারি না, বাকিগুলো চিহ্নিত করতে পারি। হ্যাঁ, দ্য অ্যামনিওসেন্টেসিস প্রসিডিওর ইজ ইউজ টু টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ দ্য সার্টেন জেনেটিক ডিসঅর্ডার। কারণ যতগুলো জেনেটিক ডিসঅর্ডার আছে সেগুলোকে আমরা দেখতে পারবো, বাট পরবর্তীকালের যে নর্মাল যে ডিজিজগুলো সেগুলোকে আমরা কী করতে পারবো না, চিহ্নিত করতে পারবো না। ওকে, একদম সাউন্ড একটু কম থাকতে পারে, নেটওয়ার্ক মাইকের একটু ইস্যু আছে, তোমরা একটু হেডফোন সহযোগে শুনে নিও বা দেখে নিও যারা পরবর্তীতে ইউটিউবসে দেখবে। ওকে, চলো নেক্সট দেখো, ডাউন সিনড্রোমটা মনে রাখো। ডাউন সিনড্রোম হচ্ছে পরীক্ষায় প্রচুরবার এসছে ট্রাইজোমি 21, 21তম ক্রোমোজোমের ট্রাইজোমির কারণে এটা হয়ে থাকে। হ্যাঁ, তো জন্ডিস তো জানো তোমরা বিলিরুবিনের কারণে হয়। হ্যাঁ, বিলিরুবিন অ্যান্ড ভার্ডিন। ওকে, এভাবে ইয়াদ রাখো।
আর গর্ভস্থ বোনের লিঙ্গ নির্ধারণ তো জানো তোমরা, যে কন্যা ভ্রূণ হত্যা হয়, এর সঙ্গে ফিমেল ফিটিওসাইট যুক্ত রয়েছে। ক্লাইনফেল্টার সিনড্রোম, এটা মেল বডিতে দেখা যায় 44A প্লাস XX Y, সাধারণত XY থাকার কথা, এক্সটা Y কিন্তু যোগ হবে, এটাও কিন্তু ট্রাইজোমির কারণেই হয়ে থাকে, এর রুট কজ কিন্তু ট্রাইজোমি। ওকে, ক্লিয়ার আছে একদম? নেক্সট আগে বেরো। যদি একটি শিশুর রক্ত ও হয় এবং পিতার রক্ত শ্রেণী বি হয়, তাহলে পিতার জিনোটাইপ কি হতে পারে? অবভিয়াসলি এ তো একদম সিম্পল, ও মানে আমরা কানেক্ট করি আইও আইদার তোমরা বলতে পারো যে স্মল আই দ্বারা আমরা ডিনোট করি, ইটস এ জিনোটাইপ। ওকে, জিনোটাইপ। আর এখানে বলেছে পিতার রক্তশ্রেণী বি, দেখো পিতার রক্তশ্রেণী যদি হোমো নাও তাহলে কিন্তু বি আসার সম্ভাবনা কম, কিন্তু যখনই হেটারোজাইগাস নেবে তখন ও অলরেডি প্রেজেন্ট থাকছে। কি থাকছে বেটা? ও অলরেডি প্রেজেন্ট থাকছে যখন তোমরা কি ক্যারেক্টার্স নিচ্ছ না, এই হেটারো ক্যারেক্টার্স নিচ্ছ। তো এখান থেকে আমরা রাইট অ্যান্সার অবভিয়াসলি IBIO বা IOIB অপশন 3 কিন্তু, আচ্ছা অপশন 3 কিন্তু ইজিলি কানেক্ট করতে পারি। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন 3 IOIB একদম ওকে আছে, নিতে পারি। আচ্ছা, তো এখানে জেনে নিতে হবে কেন এই ঘটনা ঘটলো। তোমরা ক্রস করেও বার করতে পারো, আইদার যে ইজিলি ফর্মে মনে রাখতে পারো, দ্য ফাদার আর বি গ্রুপ ক্যান হ্যাভ দ্য জিনোটাইপ IBIO, এটাকে হেটারোজাইগোস বলা হয়, IBIB এটাকে হোমোজাইগোস বলা হয়। দ্য চাইল্ড উইথ দ্য ও ব্লাড গ্রুপ, তাহলে বুঝতেই পারছো ও তো এখানে ঢুকে রয়েছে, IOIBতে রয়েছে, ফর দিস কজ রাইট অ্যান্সার ইজ IOIB, আইদার IBIO। তোমরা অবশ্যই এই যে চার্ট অর্ডার, যেটা তোমাদের একদম বাংলা বইয়ে যে যারা ছায়া বা সাঁতরা ফলো করো সেখান থেকে হেরিডিটি ভেরিয়েশন, যেখানে তোমাদের লিঙ্গ নির্ধারণ রয়েছে, হ্যাঁ, সেক্স ডিটারমিনেশন অফ হিউম্যানস আইদার এনসিআরটি ভিউজে, তোমরা কিন্তু অবশ্যই কার সাথে কার ক্রস করলে কি কি আসতে পারে, তাদের অপত্য, তাদের জিনোটাইপ কি, মাস্ট বি গো অন, অবশ্যই দেখে নিও। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামিনেশন, এখান থেকে প্রত্যেকবারই একটা না একটা প্রশ্ন থেকে থাকে। নেক্সট দেখো, ডিএনএ প্রতিলিপিকরণের সময় ওকাজকি খণ্ড কোন অভিমুখে গঠিত হয়? তাহলে আগে তোমাকে প্রতিলিপিকরণের অপর নাম জানতে হবে, ইটস কল দ্য রেপ্লিকেশন। ওকে, তো রেপ্লিকেশন বলতে কি বুঝি আমরা? ডিএনএ থেকে এগেন যদি ডিএনএ তৈরির প্রক্রিয়া হয় তাকে আমরা রেপ্লিকেশন বলে থাকি। এর দুটো স্ট্যান্ড আছে, ওয়ান অফ দ্য লিডিং স্ট্যান্ড, হ্যাঁ, অ্যানাদার দ্য ল্যাগিং স্ট্যান্ড। সো ল্যাগিং স্ট্যান্ডে আমরা জানি ওকাজকি ফ্র্যাগমেন্টস তৈরি হয়ে থাকে। কোন স্ট্যান্ডে হয়? ল্যাগিং স্ট্যান্ডে ওকাজকি ফ্র্যাগমেন্টস তৈরি হয়ে থাকে। তো সাধারণত অভিমুখ, আমরা রেপ্লিকেশনের অভিমুখ সর্বদা জানি 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে হয়ে থাকে। তো সেজন্য যখন আমরা দেখব যে দেখো যে যখনই আমরা দেখব যে কি জানতে চেয়েছে আমাদের, ওকাজকি খণ্ড কোন অভিমুখে তৈরি হয়, কারণ দুটোই তো অপত্য স্ট্যান্ড তৈরি করবে, তো দুটোই কিন্তু দেখো তোমরা ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবে ইজিলি, কিন্তু সেখান থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম হবে রাইট অ্যান্সার। ওকে, তো এটা টেমপ্লেট স্ট্যান্ড রয়েছে ডিএনএ, এটা ডিসকন্টিনিউয়াস, মানে এখানে ওকাজকি খণ্ডক তৈরি হবে এই স্ট্যান্ডে, ঠিক আছে, এবং সেটা কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখেই কিন্তু রয়েছে। একদম ক্লিয়ার আছে? চলো, তো রাইট অ্যান্সার 5 প্রাইম টু 3 প্রাইম। প্রোটিন সংশ্লেষের সেন্ট্রাল ডগমা হলো, প্রোটিন সংশ্লেষের সেন্ট্রাল ডগমা অবভিয়াসলি আমরা একটু আগেই পড়ছিলাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা রেপ্লিকেশন বলে থাকি। দেন ডিএনএ থেকে mRNA যদি তৈরি হয় তাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন, ওকে, ট্রান্সসি। আর mRNA থেকে যদি প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হলে বলবো ট্রান্সলেশন। ওকে, দেন এখানে পেয়ে যাও ডিএনএ, mRNA, প্রোটিন, ডিএনএ, আরএনএ। প্রোটিন কোথায় আছে? অপশন এতে আছে, রাইট অ্যান্সার হবে অপশন এ। একদম ক্লিয়ার, ইট ইজ এ ফর্ম অফ সেন্ট্রাল ডগমা, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন, অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সেট। খুবই ইম্পর্টেন্ট সেটটি, আজকের কোয়েশ্চেনগুলি সম্পূর্ণ একদম তোমাদের ক্লাস 12 ওরিয়েন্টেড সেট রয়েছে, তো অবশ্যই ভালোভাবে দেখবে। এবং এই এই ফর্মটাকেই সেন্ট্রাল ডগমা বলা হয়, এই ফর্মটাকে সেন্ট্রাল ডগমা বলা হয়। হুইচ সায়েন্টিস্ট ফ্রম দিস টাইপ? মনে রাখবে ফ্রান্সিস ক্রিক, মূলত ক্রিক এই সেন্ট্রাল ডগমার প্রবক্তা রয়েছেন, হ্যাঁ, তো অবশ্যই কিন্তু নোট করে নেবে ইম্পর্টেন্ট ভিউজগুলো। নেক্সট দেখো, ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে আমরা ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারি? গ্রিফিথ, অ্যালেক্স জেফ্রিস, ফ্রান্সিস ক্রিক, কাকে আমরা কিন্তু বলতে পারি। ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখনই আসবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফিঙ্গারপ্রিন্টিং, অবভিয়াসলি অ্যালেক্স জেফ্রিস হবে রাইট অ্যান্সার। জ্যাকোব ওয়ান মোনডের সাথে লিঙ্ক মানে কানেক্টেড রয়েছে ল্যাক ওপেরান,
ওপেরনের কানেকশন রয়েছে। আর গ্রিফিথ তো জানো তোমরা, র্যাট অর্থাৎ ট্রান্সডাকশন প্রসিডিওর, ফ্রান্সিস ক্রিক তো ওয়াটসন অর্থাৎ ডবল হেলিক্যাল মডেল, হ্যাঁ ডিএনএ ডবল হেলিক্যাল মডেল অফ ডিএনএর যে ডবল হেলিক্যাল মডেল রয়েছে তার সাথে শুধু কানেক্টেড। তো এক্ষেত্রে হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার, বাট বাকিগুলো তোমাকে ইম্পর্টেন্ট রয়েছে, জেনে যেতে হবে। নেক্সট দেখো হার্ডি ওয়েনবার্গের মূলনীতিটি যেটিকে ব্যাখ্যা করে। হার্ডি ওয়েনবার্গ, ভালো করে খেয়াল করো, জেনেটিক সম্মতা, যথেচ্ছ হারে প্রজননের অভাব, বিবর্তনগত শক্তি, সবকটি। হার্ডি ওয়েনবার্গ প্রিন্সিপাল অবভিয়াসলি জেনেটিক সমতা, অনলি জেনেটিক সমতাকে ব্যালেন্স করে। কেন না, দ্য প্রিন্সিপাল স্টেট দ্য অ্যালিলিক ফ্রিকোয়েন্সি, লুক অ্যাট দিস টার্ম, রিমেন্স কনস্ট্যান্ট থ্রু দ্য জেনারেশন, দ্য জিন পুল রিমেন্স কনস্ট্যান্ট। হ্যাঁ, তো যখনই সাম্যতা কী হবে, মানে একটা ব্যালেন্স হলে বাকিগুলো ব্যালেন্স হবে, টোটাল যে ইকুইলিব্রিয়াম সেটা সাম্যাবস্থায় থাকবে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার জেনেটিক সাম্যতা। হোমো ইরেক্টাস কোন যুগে আবির্ভূত হয়েছিল? অবভিয়াসলি দুটো জিনিস তোমরা পড়বে, একটা হচ্ছে হিউম্যানের ইভলিউশন, অবশ্যই দেখে যাবে, মুখস্থ করে যাবে, কারণ এটা হিস্ট্রি পার্ট রয়েছে, ইভলিউশন, আর একটা রয়েছে তোমার হর্স অর্থাৎ ঘোড়া। ঠিক আছে, দুটো এইচ ফর্ম কিন্তু তোমাকে দেখে যেতে হবে, যে কোনো একটা থাকতে পারে। ইরেক্টাস মানে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করে। ইরেক্ট শব্দের অর্থ হচ্ছে রিজু আকৃতি, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হয় হোমো ইরেক্টাসটা, সেজন্য এদের যুগের নাম হবে প্লিস্টোসিন। ওকে, রাইট অ্যান্সার প্লিস্টোসিন। ম্যালেরিয়ার পরজীবী জীবনচক্রের কোন দশায় ম্যালেরিয়া রোগের লক্ষণ পুনরায় প্রকাশের জন্য দায়ী? যখনই লক্ষণ পুনরায় প্রকাশ পাবে, হ্যাঁ, তার মানে কী হবে, এটা না ট্রান্সপোর্ট হচ্ছে, ক্যারিয়ার অলরেডি কাজ করে গেছে। তো রাইট অ্যান্সার তখন কী হবে, মেরোজয়েড, অর্থাৎ প্লাজমোডিয়ামের মেরোজয়েড দশা, আরবিসি রেড ব্লাড কর্পাসেলের প্লাজমা পর্দা বিদীর্ণ করে রক্তর সাথে মানে ছড়িয়ে পড়বে এবং তোমার কাছে জ্বর আসবে। এবং জ্বরের তিনটি দশা কিন্তু অবশ্যই মনে রেখো, উত্তাপ, হ্যাঁ, তারপরে মানে প্রথমে কাঁপুনি অর্থাৎ শীত লাগা, যাকে আমরা মজা করে বলে থাকি যে কাঁপুনি ঝাঁকুনি, হ্যাঁ, তো সে প্রথমে জেনে তোমরা মনে রাখবে শীত দশা, তারপরে হচ্ছে উত্তাপ দশা, তারপরে হচ্ছে ঘর্ম দশা। এই তিনটে মানে অবশ্যই মাথায় গেঁথে নেবে যে জ্বরের কিন্তু ম্যালেরিয়া হলে তিনটে দশার কথা উল্লেখ থাকবে, শীত, উত্তাপ এবং ঘর্ম। নেক্সট দেখো ম্যাল্ট, প্রথম কথা ম্যাল্ট কি পুরো নাম? হ্যাঁ, মিউকাস, এম ফর মিউকাস, ওকে, এতে অ্যাসোসিয়েটেড, এলে হচ্ছে লিম্ফয়েড, আর টিতে হচ্ছে টিস্যু। ওকে, তো মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু আমাদের দেহের কত শতাংশ কিন্তু থাকে? আমাদের দেহের কিন্তু মোটামুটি 50%, অ্যাপ্রক্স 50% আমরা দেখতে পাই। ম্যাল্ট কনস্টিটিউট অ্যাবাউট 50% অফ দ্য লিম্ফয়েড টিস্যু ইন হিউম্যান বডি, 50% কিন্তু থেকে থাকে। উদ্ভিদ কলার যে অংশটি কলাকর্ষণে ব্যবহৃত হয় সেটি কি? কলাকর্ষণে বাইরে থেকে নিচ্ছি, তো অবভিয়াসলি এক্সপ্ল্যান্ট, যেটা বাইরে থেকে নেওয়া হবে কলাকর্ষণে সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট মানে বাইরে থেকে নেওয়া। এনি পার্ট অফ দ্য প্ল্যান্ট টেকেন আউট অ্যান্ড গ্রোন the test tube under the sterile condition in special nutrients media called explant, অর্থাৎ যে কোনো উদ্ভিদ দেহাংশ কেটে নেওয়া বাইরে থেকে কে বলা হয় এক্সপ্ল্যান্ট। মেজর কার্পের উদাহরণ অবভিয়াসলি রুই মাছ, কাতলা মাছ হলে হতে পারে, রুই না দিয়ে অপশানে তোমাদের দিতে পারে লেবিও রোহিতা, ইটস এ সায়েন্টিফিক নেম অফ রুই। খেয়াল রাখবে। তো বাটা, পুঁটি এগুলো কিন্তু সব মাইনর কার্পের উদাহরণ, মাইনর কার্প এগুলো কিন্তু মানে আয়তনে ছোট হবে, তাই মাইনর কার্প বলা হয়। রুই কিন্তু বড়, তাই আয়তনে মেজর কার্প বলা হয়। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, যাকে এলএবি বলা হয়, এলএবি বলা হয়, যা দুধ থেকে দইয়ে পরিণত করে পুষ্টিমূল্য বাড়িয়ে যে ভিটামিনের অভাব পূরণ করে তা হচ্ছে ভিটামিন B12। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড ল্যাবের সাথে কার সম্পর্ক? ল্যাবের কিন্তু অবভিয়াসলি ভিটামিন B12 এর বেশি পরিমাণে সম্পর্ক রয়েছে। কেন? চলো দেখে নিই। কনভার্টিং মিল্ক টু কার্ড ল্যাব ইমপ্রুভ ইটস দ্য নিউট্রিশনাল কোয়ালিটি, ইনক্রিজ দ্য ভিটামিন অফ B12 এর যে কোয়ালিটিটা রয়েছে সেই ইনক্রিজ কোয়ালিটিটা কিন্তু বাড়িয়ে তোলে ভিটামিন B12। নেক্সট আমরা আগে চলে যাই।
মলিকিউলার সিজার যা ডিএনএকে সঠিক স্থানে কাটে তা কী হবে? অবভিয়াসলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিন্তু মলিকিউলার সিজার আর সবসময় কাটার কাজে ব্যবহৃত হয়। আর মলিকিউলার গ্লু বা এম গ্লু যাকে ডাকা হয় তার নাম হচ্ছে আঠা, আণবিক আঠার নাম কিন্তু লাইগেজ। এটাও দেখে যেও এটা আণবিক কাঁচি বলা হয়, আণবিক কাঁচি। মলিকিউলার মানে আণবিক, এটা কাঁচি, এটা গ্লু মানে হচ্ছে আঠা। ওকে, নেক্সট দেখো, restriction endonuclease, the cutting of DNA at a specific location because the possible with the discovery of the called molecular scissor restriction endonuclease is a must write down in your copies. It's a very important supporting for your answer. Next one, বল ওয়ান কোনটি প্রোটিন বল ওয়ান প্রতিরোধ করে কোন প্রোটিন? অবভিয়াসলি ক্রাই 1AC অ্যান্ড ক্রাই 2AB, এটা কিন্তু বল ওয়ান প্রতিরোধ করে। এটা বায়োটেকনোলজি চ্যাপ্টারে থেকে তোমরা পেয়ে যাবে, ওয়ান অফ দ্য বেস্ট চ্যাপ্টার অফ ক্লাস 12। নেক্সট দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়, কারণ আমরা যদি সূর্য থেকে শক্তি কিন্তু আসছে, সেখান থেকে একটা নর্মাল ফুড চেন দেখে নাও, সেখান থেকে ঘাসফড়িং, গ্রাসহপার যাকে বলে, সেখান থেকে চলে যাও তুমি টোড থেকে চলে যাও স্নেক থেকে চলে যাও বার্ডস অর্থাৎ বাজ পাখি। তো অভিমুখ কোন দিকে? সর্বদা একমুখে। ওকে, তো একমুখী হবে। ইট ইজ সেড টু বি ইউনিডিরেকশনাল বিকজ সাম এনার্জি ইজ লস্ট ফ্রম দ্য হিট and moving the tropic level to the next tropic level maintains the homeostasis of the organisms। হ্যাঁ, তো হোমিওস্ট্যাসিস ঘটবে এবং কিছু পরিমাণ দেহ থেকে রিলিজ হয়ে যাবে, এবং সেই রিলিজ হওয়াটাই কিন্তু লিন্ডেম্যানের 10% সূত্র, তোমরা জানো অলরেডি। মিনামাটা রোগের জন্য কে দায়ী? অবভিয়াসলি দায়ী হচ্ছে, একদম সহজ প্রশ্ন, Hg। ওকে, Hg ফর মার্কারি কিন্তু দায়ী রয়েছে। Minamata disease is caused by methyl mercury poisoning. Look at this terminology, methyl mercury poisoning. It was first described in the inhabitants of the Minamata Bay, Japan. কোথায় হয়েছিল? জাপানে। অ্যান্ড রেজাল্টেড ডিউ টু দ্য ইটিং অফ দ্য ফিশ। কী কারণে চলছিল? সেই মাছগুলো খাওয়ার জন্য। তোমরা গল্পটা অলরেডি পড়েছো, তাই গল্প নিয়ে আর এক্সপ্লেন করবো না, চলে যায় আগে। তো এই ছিল আজকের টপ 20 সেট। টপ 20 সেটের মধ্যে কার কতগুলো ঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, এবং এই জাতীয় ক্লাস তোমরা আগামী দিনে আরও বেশি পরিমাণে চাও কি না, চাইলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। মাস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একবার করে শেয়ার করে দিও। যত বেশি পরিমাণ তোমাদের শেয়ার হবে, আমাদের ক্লাস আগামী দিনে তোমাদের জন্য আরও বেস্ট মেথডে আসতে চলেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং বেটা, সি ইউ নেক্সট ক্লাস, আপ টু টাটা অ্যান্ড বাই বাই।